তুমি যা চেয়েছো আমি সব সময় তাই দিয়েছি রুকু, কিন্তু আজ না। আজ থেকে ওই ছেলের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, ভুলে যাও ওকে। শুধু এই জীবনে নয় বাবা, আমি ওকে মৃত্যুর পরেও ভুলতে পারবো না। কি বলতে চাইছো তুমি? রুকু, কি করছো? ওখানে উঠছো কেন? রুকু, রুকু, রুকসানা। নমস্কার, আমি দেবস্মিতা। আপনাদের প্রিয় চ্যানেল মরীচিকা হাজির হয়ে গেছে আরও একটা গল্প নিয়ে। আজ আমরা শোনাবো লেখক শাশ্বত চট্টোপাধ্যায়ের কাহিনী ত্রাসবাড়ি। গল্প শুনতে শুরু করার আগে একটা সাবস্ক্রাইব করে ফেলুন তো শিগগির। ব্যাস, এবার হেডফোন লাগিয়ে বসে পড়ুন। শুরু করছি আজকের গল্প, লেখক শাশ্বত চট্টোপাধ্যায়ের লেখা ত্রাসবাড়ি। এই কোথায় এলাম গরিদ্ধি? দূর দূরান্ত অব্দি তো কাউকে চোখে পড়ছে না। মানুষ তো দূর, একটা কুকুর বেড়াল পর্যন্ত না। ভয়ে জড়ানো গলায় কথাগুলো বলছিল সৃজা। আর কথাগুলো যে মিথ্যে নয়, চারপাশে তাকিয়ে ঋদ্ধিমানও বুঝতে পারছে সেটা। সবে মাত্র রাত 9টা বাজে। কলকাতায় এখন এটা সন্ধ্যের সমান, অথচ ধুম্রগড় স্টেশন পুরো খাঁ খাঁ করছে। জীবন্ত প্রাণী বলতে বোধহয় শুধু ওই ঝিঁঝি পোকাগুলোই। একটু চিন্তিত গলায় সে বলল, তাই তো দেখছি, একটা লোক নেই কোথাও। আচ্ছা, তুমি তো এর আগেও এসেছো, কোনো সমস্যা হয়নি? আরে বাবা, আমি তো হাতে গোনা কবার এসেছি, আর যতবার এসেছি একবারও ট্রেন লেট হয়নি। আর এখান থেকে বেরোলেই তো বাস পাওয়া যায়, কিন্তু আজ তো লাস্ট বাসও বেরিয়ে গেছে। সেটাই তো, কি করি বলো তো? এখান থেকে তো তোমার মাসির বাড়ি বেশ কিছুটা দূর, হেঁটেও তো যাওয়া যাবে না। চলো বড় রাস্তায় নেমে দেখি গাড়ি ঘোড়া পাওয়া যায় কিনা। একটু ইতস্তত করে কয়েক পা এগোলো দুজনে। আর তখনই চোখে পড়ল স্টেশন মাস্টারের ঘরটা। এবার যেন ঋদ্ধিমান ভরসা পেল একটু। আরে, ওই তো স্টেশন মাস্টারের কামরা। চলো না, স্টেশন মাস্টারকে একবার জিজ্ঞেস করি মোহনপুর যাওয়ার জন্য আজকে আর কোনো গাড়ি পাওয়া যাবে কিনা। চলো। স্টেশন মাস্টারের কামরার সামনে গিয়ে দাঁড়ালো দুজনে। আরে এ কি! আর তারপরেই এত সমস্যাতেও হাসি পেয়ে গেল তাদের। স্টেশন মাস্টার ঘরে আছেন বটে, তবে জেগে নেই। মাত্র কয়েক মিনিট আগে তাদের ট্রেনটা গেছে, আর এর মধ্যেই চশমাটা মাথার উপর তুলে দিয়ে নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন তিনি। দাদা, ও দাদা, শুনছেন? দাদা, আরে ও দাদা। হ্যাঁ, কি হয়েছে? এরম চেঁচামেচি করছেন কেন? স্টেশন মাস্টারের প্রশ্নে একটু বিরক্ত হলো ঋদ্ধিমান। লোকটা নিজে কাজের সময় ঘুমোচ্ছিল, আর এখন ওর ওপর চুটপাট করছে। চশমাটা চোখে পড়ে স্টেশন মাস্টার আবার জিজ্ঞেস করলেন, আরে বলুন, কি ব্যাপার, কি হয়েছে? ঋদ্ধিমান উত্তর দিল না। বদলে সৃজা বলল, আসলে দাদা, আমরা না কলকাতা থেকে আসছি, যাব মোহনপুরে। ট্রেন তো অনেকটা লেট ছিল, তাই অনেকটা দেরি হয়ে গেছে। বলছি, এখান থেকে কি কোনো রিক্সা বা টোটো কিছু পাওয়া যাবে? কলকাতা থেকে এসেছেন? তাই এটা তো আর কলকাতা নয়। রাত 8টা-9টার মধ্যেই সব শুনশান হয়ে যায়। আজ তো আর কোনো গাড়ি জুটবে না। গাড়ি জুটবে না মানে কোনো উপায় নেই মোহনপুরে যাওয়ার? কলকাতা যাওয়ার ট্রেনও তো বোধহয় কাল সকালে। হ্যাঁ, মোহনপুর বা কলকাতা যেখানেই যান, কাল সকালের আগে তো গাড়ি জুটবে না। আজ রাতটা আপনাদের এখানেই কোথাও কাটাতে হবে। এখানে কোথাও? সৃজাও বেশ অবাক হয়েছে। এইরকম একটা গ্রামে থাকার হোটেল আছে নাকি? স্টেশন মাস্টার যেন ওদের মনের কথা বুঝতে পারলেন। বললেন, মানে আর কোনো উপায় নেই বলে বললাম। আবার ভেবে বসবেন না, এখানে হোটেল রেস্টুরেন্টের ব্যবস্থা আছে। মানে তাহলে আজ রাতটা যদি এই ঘরে একটু থাকতে দেন। মানে বুঝতেই পারছেন, এত রাত হয়ে গেছে, আবার সঙ্গে একটা মেয়ে আছে। বুঝতে তো পারছি সবই,
কিন্তু আমি নিজেই তো একটু পরে বাড়ি চলে যাব, তখন তো আর থাকতে পারবেন না। ঋদ্ধিমান আর সৃজা দুজনেই বুঝতে পারল সমস্যাটা, অথচ আর কোনো উপায়ের কথাও মাথাতে এলো না। একটু সময় চুপ করে থেকে কিছুটা নির্লজ্জের মতোই ঋদ্ধিমান বলল, বলছি আপনার বাড়িতে আমাদের থাকতে দেবেন দাদা? মানে শুধু আজ রাতটুকুর জন্য। খুব উপকার হয় দাদা, একটু দেখুন না যদি সম্ভব হয়। স্টেশন মাস্টার বোধহয় এত বড় অনুরোধ আশা করেননি। প্রথমে একটু অবাক হলেন, তারপর বললেন, না মানে উপায় থাকলে আমি তাই করতাম, কিন্তু আমার বাড়িতে মোটে একটা ঘর, তাও খুব ছোট। আমাদের দুজনেরই ভালোভাবে জায়গা হয় না, সেখানে আপনারা থাকতে পারবেন বলে মনে হয় না। কথা শেষ করে স্টেশন মাস্টার কি যেন ভাবলেন কিছুক্ষণ। কি করবে বুঝতে না পেরে ঋদ্ধিমান আর সৃজাও নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করছে। কিছুক্ষণ পর স্টেশন মাস্টারই মুখ খুললেন আবার। একটা জায়গা আছে বটে, কিন্তু সে জায়গার আবার তেমন সুনাম নেই। মানে আপনারা সেখানে থাকতে পারবেন কি না সেটাই ভাবছি। এসব বলবেন না দাদা, প্লিজ বলুন কোন জায়গার কথা বলছেন। হ্যাঁ দাদা, প্লিজ বলুন না কোন জায়গা। একটা জমিদার বাড়ি। হ্যাঁ, জমিদার বাড়ি এখানে? জমিদার বাড়ি, তবে পরিত্যক্ত, ভাঙাচোরা। প্রায় বছর 30 হয়ে গেল ও বাড়িতে রাধু ছাড়া আর কেউ থাকে না। রাধুকে? ও বাড়ির কেয়ারটেকার। আপনারা ওখানে গেলে ও হয়তো আপনাদের কিছু সাহায্য করতে পারবে, কিন্তু আপনারা কি আদৌ যাবেন সেখানে? এই শোনো, এইসব বাড়িতে কিন্তু আমি একদম থাকবো না। এরকম পুরো ভুতুড়ে বাড়ি অসম্ভব। উফ, এত ভীতু কেন তুমি? আরে বিনা খরচে রাতে আমাদের একটা থাকার জায়গা হয়ে যাবে সৃজা। বাড়ির বর্ণনা শুনে সৃজার মুখ শুকিয়ে গিয়েছিল। মৃদুস্বরে আপত্তিও জানিয়েছিল, কিন্তু ঋদ্ধিমান পাত্তা দিল না। স্টেশন মাস্টারের কাছ থেকে সেখানে যাওয়ার রাস্তা জেনে নিয়ে ওরা হাঁটতে শুরু করলো। কানে ভেসে আসছে অনর্গল ঝিঁঝি পোকার ডাক। বেশ কিছুক্ষণ হাঁটার পর সেই জমিদার বাড়ির সামনে এসে দাঁড়ালো ওরা। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলে বাড়িটাকে ভালো করে দেখল। সত্যি বাড়িটার দশা খুব করুণ। বিভিন্ন জায়গায় পলেস্তারা খসে পড়েছে, দেওয়ালের ফাটল থেকে মাথা বের করেছে অশ্বত্থের চারা। এমনকি লোহার তৈরি বাড়ির প্রধান ফটকটাও মরচে ধরে গেছে, দেখে মনে হচ্ছে হাত দিলেই ভেঙে পড়বে। বাড়ির সামনে দাঁড়িয়ে কয়েকবার ডাকলো ঋদ্ধিমান, কেউ আছেন? এই বাড়িতে কেউ আছেন? শুনছেন? বেশ কয়েকবার ডাকাডাকির পর গেটের ওপারে একটা ক্ষীণ আলোর রেখা দেখা গেল। ধীরে ধীরে এগিয়ে এসে সেই রেখাটা থামলো একেবারে গেটের সামনে। আপনারা কারা? এখানে কি করছেন? কথা বলতে বলতেই হাতের লণ্ঠনটা মুখের কাছে উঁচু করে ধরল লোকটা। আর সেই সামান্য আলোতে লোকটাকে দেখেই আপাদ মস্তক শিউরে উঠল দুজনে। লোকটার বয়স বছর 50। এই হালকা আলোতেও লোকটার শার্টের তাপ্পিগুলো দেখা যাচ্ছে। চেহারায় দারিদ্র্যের ছাপ স্পষ্ট। তবে এসব দেখে নয়, ওরা দুজন চমকে উঠল লোকটার মুখ দেখে। তার মুখের বাঁ দিকের অনেকটা অংশ পুড়ে গিয়েছে। বাঁ চোখে কোনো পাতা নেই। চোখটা কেমন যেন মাছের চোখের মতো দেখতে লাগছে। লণ্ঠনের হালকা হলুদ আলোতে সেই মুখ যেন আরো ভয়ানক লাগছে। আতঙ্কিত চোখে লোকটার দিকে তাকিয়েছিল ওরা। লোকটাও যেন ভূত দেখার মতোই চমকে গেছে ওদের দেখে। ঘোর কাটলো লোকটার গলাতেই। কি হলো বললেন না? আপনারা কারা? এত রাতে এই বাড়িতে কি জন্য এসেছেন? আপনার নাম কি রাধু? হ্যাঁ, কেন? নমস্কার, আমি ঋদ্ধিমান, ও আমার স্ত্রী সৃজা। গলাটা যতটা সম্ভব স্বাভাবিক করে ঋদ্ধিমান নিজেদের পরিচয় আর আসার কারণ জানালো।
সব শুনে একটু যেন অবাক হলো রাধু। নিজের মনেই বলল, আপনারা নিজে থেকে এই বাড়িতে থাকতে এসেছেন, কিন্তু ও তো থাকতে দেবে না, ও কাউকেই থাকতে দেয় না। ও মানে কার কথা বলছেন? হ্যাঁ, না মানে কিছু না, কেউ না বলছি আপনারা শহরের বাবু, এই ভাঙাচোরা বাড়িতে আপনারা কি আর থাকতে পারবেন? হ্যাঁ, সেসব পারবো, শুধু তো রাতটুকু, দেখতে দেখতে কেটে যাবে। একটু ইতস্তত করে গেটটা খুলে দিল রাধু। জমিদার বাড়ি না বলে একে জমিদার বাড়ির ধ্বংসস্তূপ বলাই শ্রেয়। দেওয়ালে দেওয়ালে অজস্র ফাটল, সিঁড়িগুলোর অবস্থাও তথৈবচ। আর সেই সিঁড়ি দিয়েই দোতলায় উঠতে হচ্ছিল ওদের। দোতলায় উঠে বারান্দার শেষ প্রান্তের ঘরটার দিকে এগোলো রাধু। পিছন পিছন সৃজারাও এসে দাঁড়ালো। ঘরের দরজায় একটা বিশাল বড় তালা ঝুলানো। চাবির গোছাটা থেকে একটা নির্দিষ্ট চাবি বের করলো রাধু। তারপর এক হাতে লণ্ঠন ধরে অদ্ভুত কায়দায় তালাটা খুলল। আসুন। ঘরে ঢুকে লণ্ঠনটাকে একটু তুলে ধরল রাধু। বন্ধ ঘরে ছড়িয়ে রয়েছে একটা ভ্যাপসা গন্ধ। ঋদ্ধিমান আর সৃজা দেখল এই ঘরের অবস্থাও বাড়ির বাকি অংশের মতোই। দেওয়ালের কোনায় কোনায় কুড়ি কাঠে ঝুল আর ময়লার পুরো আস্তরণ। ঘরের ডান দিকে একটা খাট আর একটা ভাঙাচোরা ড্রেসিং টেবিল। এছাড়া গোটা ঘরে আর কোনো আসবাব নেই। আপনারা গিয়ে ওই বিছানায় বসুন, আমি নিচে গিয়ে আপনাদের জন্য হাত মুখ ধোয়ার জল, মোমবাতি আর দেশলাই নিয়ে আসছি। মোমবাতি আর দেশলাই কেন? প্রশ্নটা করেই সৃজা বুঝতে পারল এই প্রত্যন্ত গ্রামে এই ভাঙাচোরা বাড়িতে বসে প্রশ্নটা নিজের কাছেই হাস্যকর লাগছে। রাধুও সামান্য হেসে বলল, এটা তো শহর নয় ম্যাডাম, এখানে কারেন্ট নেই, আপনাদের একটু কষ্ট করেই থাকতে হবে। কথা শেষ করে কি একটা গান যেন গুনগুন করতে করতে নিচে নেমে গেল রাধু। সঙ্গে নিয়ে গেল লণ্ঠনটাও। ঘর এখন সম্পূর্ণ অন্ধকার। পকেট থেকে টর্চ বের করে জ্বালালো ঋদ্ধিমান। সৃজা বলল, বাবা, এরকম ঘুটঘুটে অন্ধকারে এরকম গা ছমছম একটা পরিবেশে থাকাও কিন্তু একটা এক্সপিরিয়েন্স, বলো? তা যা বলেছ। টর্চের আলোয় ঘরটাকে আরও একবার ভালো করে দেখছিল দুজনে। বিছানার উপর আলো পড়তেই চমকে উঠল সৃজা। আচমকা একটা মিশকালো বেড়াল লাফিয়ে নামলো খাট থেকে, তারপর বেরিয়ে গেল। মা গো, এটা আবার কোত্থেকে এলো? কি কুচকুচে কালো, অন্ধকারে দেখতেই পাইনি। সেটাই তো, ঘর তো বন্ধ ছিল। ঋদ্ধিমানের কথার উত্তর এবার এলো ঘরের বাইরে থেকে। এক হাতে লণ্ঠন আর এক হাতে জলের বালতি নিয়ে ফিরে এসেছে রাধু। আমি যখন নিচে গিয়েছি তখনই হয়তো এসেছে বাবু। ও আমার পোষা বিড়াল, শয়তান। এ আবার কিরকম নাম? বছর দুয়েক আগে নিচের ওই কাঁটা ঝোপ থেকে ওকে পেয়েছিলাম। ও তখন একেবারে ছোট, তারপর থেকে ও আমার কাছেই থাকে। তাই বলো, দিদিমণি তো বিড়ালটাকে দেখে একেবারে ভয় পেয়ে গিয়েছিল। রাধু সে কথার কোনো উত্তর দিল না। বালতিটা নামিয়ে রেখে ঘরে ঢুকলো। তারপর শার্টের পকেট হাতড়ে বের করলো মোমবাতি আর দেশলাই। আপনার আর দিদিমণির হাত মুখ ধোয়ার জন্য জল রাখলাম বাইরে, আর এই যে মোমবাতি আর দেশলাই। কথা শেষ করে আর উত্তরের অপেক্ষা করলো না রাধু। মোমবাতিটা জ্বালিয়েও দিল না। লণ্ঠন হাতে সে বেরিয়ে গেল ঘর থেকে। শয়তান, কিরে এই শয়তান, কোথায় গেলি? আয় আয়, চল নিচে যাব, চল চল।
কুচকুচে কালো বেড়ালটা কোথা থেকে এসে রাধুর পা ঘেঁষে দাঁড়ালো। আর এক হাতে তাকে কোলে তুলে নিল রাধু। তারপর পিছন ফিরে বলল, বাবু, আপনাদের সঙ্গে খাবার আছে তো? বুঝতেই পারছেন এত রাত হয়ে গিয়েছে, আজ আর খাবারের বন্দোবস্ত। আরে ঠিক আছে ঠিক আছে, তুমি এসব নিয়ে ভেবো না, রাতও হয়েছে, যাও তুমি বরং ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, নিচে ওই বাগানের কুঁড়ে ঘরটাতে আমি থাকি। কোনো দরকার হলে আমায় ডাকবেন, কেমন? আর আর রাতে বেশিক্ষণ জেগে থাকবেন না যেন। শেষ কথাটা যেন কিছুটা আতঙ্ক মাখিয়েই বলল রাধু। ঋদ্ধিমান খেয়াল করেছে সে যতই স্বাভাবিকভাবে কথাবার্তা বলুক না কেন, কিসের একটা ভয়ের ছাপ যেন সারাক্ষণ লেগে আছে তার মুখে। সৃজাকে অবশ্য কিছু বলল না সে, বেচারি এমনিতেই ভয় পেয়ে আছে, খামোখা আর ভয় দেখিয়ে কী লাভ। রাধু যাওয়ার পরে টর্চের আলোয় মোমবাতি জ্বালল সৃজা। নিজেদের ব্যাগ থেকে পাউরুটি আর ডিম সেদ্ধ বার করে খাওয়া দাওয়া সারল। তারপর ঘুমিয়ে পড়ল দুজনে। গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল ঋদ্ধিমানের। কিসের একটা শব্দ হলো যেন। চোখ খুলল সে, দেখল ঘরটা একেবারে ঘুটঘুটে অন্ধকার। কি হলো? ঘরটা এত অন্ধকার কেন? শোয়ার সময় যে একটা মোমবাতি জ্বালালাম, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। অন্ধকারে বিছানায় উঠে বসল ঋদ্ধিমান। মোমবাতির আলো না থাকলেও একটা স্নিগ্ধ মৃদু আলো ছড়িয়ে রয়েছে ঘরে। ঘাড় ঘোরাতেই আলোর উৎসটা দেখতে পেল সে। ঘরের জানলা তো আমি খুলিনি, খুললো কি করে? ধীরে ধীরে একটা অজানা ভয় গ্রাস করছে ঋদ্ধিমানকে। বালিশের পাশ থেকে টর্চটা নিল সে, কাঁপা হাতে টিপে দিল সুইচটা। এ কি, সৃজা কোথায় গেল? সৃজা! টর্চটা জ্বালা মাত্র ঋদ্ধিমান দেখতে পেল বিছানায় সে একা। টর্চের আলোটা এদিক ওদিক ফেলল সে, না কোথায় তুমি? গোটা ঘরে সৃজার কোনো চিহ্ন মাত্র নেই, অথচ ঘরের দরজাটা একই রকম ভেজানো। খাট থেকে নামল ঋদ্ধিমান, আর ঠিক সেই মুহূর্তে একটা শব্দ পেল সে। অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় এই শব্দটা পেলে হয়তো সে এত অবাক হতো না, কিন্তু এই রাত্রে এমন অচেনা জায়গায় এই শব্দ পাওয়া যেন সত্যি অস্বাভাবিক। শব্দটা হয়ে চলেছে একটানা, নুপুর পড়ে যেন কেউ হেঁটে বেড়াচ্ছে ওপরে। উপরের ঘরে নাকি ছাদে? সৃজাকে সে একজোড়া নুপুর কিনে দিয়েছিল বটে, সেই নুপুর সৃজা পরেও থাকে, কিন্তু এত রাতে ছাদে কি করতে যাবে সৃজা? টর্চ হাতে ঘর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো ঋদ্ধিমান। সিঁড়ি বেয়ে উঠে গেল ছাদে। ছাদের দরজা খোলা। দরজা পর্যন্ত এসে টর্চের আলোটা ছাদে ফেলল সে, আর তারপর চমকে উঠল আরও একবার। টর্চের আলোটা দুবার কেঁপে উঠেই সম্পূর্ণ নিভে গেল। একবার ঢোক গেলার চেষ্টা করল ঋদ্ধিমান, কিন্তু বুঝতে পারল গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। টর্চের সুইচটা কয়েকবার অন অফ করলো সে মরিয়াভাবে, কিন্তু লাভ হলো না। টর্চটা পকেটে রেখে ছাদে বেরিয়ে এলো সে। চাঁদের মৃদু আলোয় আবছা দেখা যাচ্ছে চারপাশ। ছাদের পাঁচিল ভেঙে পড়েছে বেশিরভাগ জায়গায়। সামান্য কয়েকটা জায়গায় তার অস্তিত্ব না থাকলে এর সঙ্গে নেড়া ছাদের কোনো পার্থক্যই থাকতো না। অন্ধকারে ধীরে ধীরে চোখ সয়ে আসছে ঋদ্ধিমানের। এদিক ওদিক তাকাতে লাগলো সে। দেখল ভাঙা পাঁচিল ঘেঁষে
তার দিকে পিছন করে দাঁড়িয়ে রয়েছে একটা মেয়ে। চাঁদের আলোতেও ঋদ্ধিমান বুঝতে পারল মেয়েটার পরনে রাজকীয় বেশভূষা। তার মন বলছে এই মেয়ে সৃজা নয়, হতেই পারে না। তা সত্ত্বেও তার মুখ থেকে অস্ফুটে বেরিয়ে আসে একটা শব্দ, সৃজা। সামনে দাঁড়িয়ে থাকা অবয়বটা নড়ল না একটু। মেয়েটার দিকে সম্মোহিতের মতো এগিয়ে গেল ঋদ্ধিমান। তারপর তার পিঠে একটা হাত রাখল। মেয়েটার শরীরে তার হাত ঠেকতেই ছিটকে পিছিয়ে এলো ঋদ্ধিমান। এই শরীর কি আদৌ মানুষের? প্রাণ আছে, কিন্তু চামড়ায় কেমন যেন স্যাঁতস্যাঁতে ভাব। ধীরে ধীরে মেয়েটা ঘুরল ঋদ্ধিমানের দিকে। ঋদ্ধিমানের মনে হলো হৃৎপিণ্ডটা বেরিয়ে আসবে বুক চিরে। মেয়েটার মুখে অসংখ্য চিরা দাগ। তার দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে মেয়েটা। ভয়ে ছাপিয়ে এবার একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো ঋদ্ধিমানের। সে বুঝতে পারছে মেয়েটা তাকে সম্মোহিত করছে, কিন্তু নিজের ওপর যেন কোনো নিয়ন্ত্রণই নেই তার। হাত তুলে মেয়েটা এবার তাকে ইশারা করলো এগিয়ে যাওয়ার। বাতাসে ভেসে বেড়াচ্ছে একটা হিমশীতল ফিসফিসানি। ঋদ্ধিমান সম্মোহিতের মতো এগিয়ে গেল ছাদের ধারে। এই অংশে পাঁচিলের কোনো অস্তিত্ব নেই। কেউ যেন বারবার তার মাথার মধ্যে বলছে ঝাঁপ দিতে হবে, তাকে দিতেই হবে। আর এক পা এগোলেই সে পড়ে যাবে নিচে। ঠিক সেই মুহূর্তে তাকে পিছন থেকে জাপটে ধরল কেউ। বাবু, বাবু, আপনি কি করছেন? আর একটু এগোলে তো আপনি পড়ে যেতেন। আসেন, আসেন, এইদিকে আসেন। ঋদ্ধিমানকে একরকম জোর করেই ছাদের মাঝে নিয়ে এলো রাধু। এতক্ষণে সম্বিত ফিরল তার। দেখল রাধুর পিছনে একটু দূরে দাঁড়িয়ে রয়েছে সৃজা। রাধুর সেই লণ্ঠন এখন সৃজার হাতে। কি করতে যাচ্ছিলে তুমি? এক্ষুনি তো একটা বিপদ ঘটে যেত। আরে ওই মেয়েটা তো। কথা অসমাপ্ত রেখেই চুপ করতে হলো ঋদ্ধিমানকে, কারণ গোটা ছাদে ওরা তিনজন ছাড়া আর কেউ নেই। পাগলের মতো চেঁচিয়ে উঠল ঋদ্ধিমান, এইখানে ছিল মেয়েটা। দামি, একেবারে রাজরাজার মতো পোশাক আশাক, কিন্তু চেহারাটা ইস কি বিভৎস। কোন মেয়ে? তুমি কার কথা বলছো ঋদ্ধি? আর তুমি এত রাতে ছাদে এসেছিলেই বা কেন? আমি তো তোমায় খুঁজতে এসেছিলাম সৃজা। কোথায় ছিলে তুমি? কত ডাকাডাকি করলাম তোমায়, সাড়া দিচ্ছিলে না কেন? আমার ঘুম আসছিল না, আর একটা মোমবাতি জ্বালিয়ে বাথরুমে গেছিলাম, কিন্তু তোমার ডাক তো শুনতে পাইনি। ঘরে ফিরে দেখি মোমবাতিটা জ্বলছে না, আর তুমিও ঘরে নেই। আমি তাড়াতাড়ি তাই গিয়ে ওনাকে ডাকলাম। আমি জেগেই ছিলাম বাবু, দিদিমণির ডাকে তাড়াতাড়ি উঠলাম। তারপর আপনাকে খুঁজতে খুঁজতে এইখানে এসেছি। কিন্তু বাবু, আপনি কি করছিলেন? ঋদ্ধিমানের মাথাটা এখনো ঝিমঝিম করছে। ওকে ধরে ধরে নিচে নিয়ে এলো রাধু। পেছন পেছন এলো সৃজাও। খানিকক্ষণ পর জল খেয়ে একটু ধাতস্থ হলো ঋদ্ধিমান। তারপর যা যা দেখেছে সব বলল ওদের। কথাগুলো শুনে ধীরে ধীরে মাথা নাড়ল রাধু। এই কাজ রুকসানার বাবু। ও আপনাকে ওর কাছে নিয়ে যেতে চেয়েছিল। মানে রুকসানা আবার কে? এ বাড়ির জমিদারের কোনো ছেলে পুলে ছিল না। রুকসানাকে ওরা দত্তক নিয়েছিলেন। খুব ভালোবাসতেন, কিন্তু গোঁড়ামি ওনার আর ওনার মেয়ের জীবন পুরো শেষ করে দিল। কি বলছেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না। একটু পরিষ্কার করে বলুন না প্লিজ। রুকসানা ভালোবাসতো একটা পাঞ্জাবি ছেলেকে। তার একটা ছবি এঁকে
এই বাড়িতে সে টাঙিয়েও রেখেছিল, কিন্তু ওর বাবা কখনো এই ভালোবাসা মেনে নেননি, তাই ওদেরকে বিয়েও করতে দেননি। সেই দুঃখেই ছাদ থেকে লাফিয়ে পড়ে রুকসানা আত্মহত্যা করেছিল বাবু। এর আগেও ওর অতৃপ্ত আত্মাকে দেখা গিয়েছে এই বাড়িতে, কিন্তু কারোর কোনো ক্ষতি সে করেনি। আজ ওকে আপনারাও দেখলেন। তাহলে আজ আমাকে কেন মারতে চাইছিল রুকসানা? আমি তো ওর কোনো ক্ষতি করিনি। বলছি, সব বলছি। তার আগে একবার এইদিকে আসেন আপনারা। ঋদ্ধিমান আর সৃজাকে নিয়ে বাড়ির আর একটা অংশে গেল রাধু। দেওয়ালের সামনে এসে তুলে ধরল লণ্ঠনটাকে। অভ্যাসবশে টর্চের সুইচ টিপে ঋদ্ধিমান দেখলেও এখন সেটা দিব্যি কাজ করছে। একটা অয়েল পেন্টিংয়ের সামনে দাঁড়িয়ে আছে ওরা। দক্ষ হাতে আঁকা একজন পাঞ্জাবি ছেলের ছবি। কোনো এক অলৌকিক উপায়ে ছবিটাকে এখনো নতুনের মতোই দেখতে লাগছে। নষ্ট হওয়া তো দূর, সামান্য ধুলো ময়লাও ছবিটাকে স্পর্শ করতে পারেনি। অবাক হয়ে ছবিটা দেখছিল ওরা। ছেলেটার মুখটা দেখেই চমকে উঠল দুজনে। একজন বাঙালির সঙ্গে একজন পাঞ্জাবির এত মিল কিভাবে হতে পারে? এটা কার ছবি? রুকসানার প্রেমিকের। এবার বুঝছেন বাবু, কেন আপনাকে প্রথমবার দেখে আমি চমকে উঠেছিলাম। রুকসানার প্রেমিকের সঙ্গে আপনার হুবহু মিল বাবু। মেয়ে মারা যাওয়ার পর নাকি একেবারে শয্যাশায়ী হয়ে পড়েছিলেন জমিদার বাবু, কিন্তু এই ছবিটা কাউকে নষ্ট করতে দেননি। নিজের ভুল হয়তো বুঝতে পেরেছিলেন তিনি, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে। রুকসানা চেয়েছিল আপনাকে মেরে নিজের কাছে নিয়ে যেতে। কে জানে, গত জন্মে হয়তো আপনিই ছিলেন ওর ভালোবাসার মানুষ। কথা বলার অবস্থা ঋদ্ধিমান আর সৃজার ছিল না। খানিকক্ষণ অবাক হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল ওরা। তারপর সম্মোহিতের মতো ওরা ফিরে এলো ঘরে। ভোর হতে খুব একটা দেরি ছিল না। চুপচাপ বসেই বাকি রাতটুকু কাটিয়ে দিল ওরা। তারপর সকাল হতেই নেমে এলো নিচে। রাধুকে ধন্যবাদ জানানোর ভাষা ওদের জানা নেই, তা সত্ত্বেও তাকে কৃতজ্ঞতা জানালো তারা। তারপর রওনা দিল নিজেদের গন্তব্যে। শেষ হলো আজকের গল্প। লেখক শাশ্বত চট্টোপাধ্যায়ের লেখা ত্রাসবাড়ি। আজ গল্প পাঠে এবং রুকসানার চরিত্রে ছিলাম আমি, দেবস্মিতা। ঋদ্ধিমান আর রুকসানার বাবার চরিত্রে অর্ক, সৃজার ভূমিকায় সুচিস্মিতা, রাধুর চরিত্রে প্রীতম, স্টেশন মাস্টারের ভূমিকায় শ্রীমতী স্বপ্না বিশ্বাস। আজকের গল্পটা আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের প্রত্যেক গল্প আসার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মরীচিকা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।